জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা থেকে ভোট প্রদান শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর আগে কেন্দ্রগুলোয় পৌঁছানো হয় ব্যালট বাক্স, পেপার সহ ভোটের অন্যান্য সরঞ্জাম। দায়িত্ব বুঝে নেন প্রার্থীদের পোলিং এজেন্টরা। এবারে নির্বাচনে সার্বিক নিরাপত্তায় রয়েছে কড়াকড়ি জোরদার। এবার জাকসুতে মোট ভোটের সংখ্যা ১১,৮৪৩ জন। নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ে ২১ আবাসিক হলের প্রতিটিতেই রয়েছে ভোট কেন্দ্র। এর মধ্যে ১১ কেন্দ্রে ছাত্র ও ১০টি কেন্দ্রে ভোট দেবেন ছাত্রীরা। সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে, শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরত্ব তৈরি না হয়, কোলাবোরেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয়, সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলেঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে, সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি বিভিন্ন হলে। ডোপ টেস্টের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের ডোপ টেস্ট নেওয়া হয়েছে তাদের রেজাল্ট দেয়নি, আর কাদের পজিটিভ আসছে নেগেটিভ আসছে কিছুই জানায়নি। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যাদের ডোপ টেস্টে অংশগ্রহণ করবে না তাদের প্রার্থিতা বাতিল হবে, কিন্তু আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি। কারা করেনি তাদের তালিকা প্রকাশ করেনি এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ঘিরে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমরা যদি একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, যে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা রেঞ্জের যে ডিআইজি আছেন রেজা, উনি কিন্তু আমাদের পরিদর্শনে এসেছেন জাহাঙ্গীরনগরের আইন শৃঙ্খলা নিরাপত্তা। আমরা যদি একটু জানতে চাই আসলে কেমন দেখছেন আমাদের এই আপনাদের এই নির্বাচন উপলক্ষে নিরাপত্তার বিষয়টা বলতেন। আমরা সার্বিক নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু করছি। এখন পর্যন্ত কোনো আশঙ্কা বা কোনো পাচ্ছেন কিনা? না, কোনো আশঙ্কা নেই। শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ চলছে এবং আমার যারা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে ডিউটি পালন করছেন। প্রায় ২,০০০-এর অধিক। শুধু পুলিশ ২,০০০ না অন্যান্য? শুধু পুলিশই ২,০০০ অধিক আছে। আপনাদের এই নিরাপত্তা কর্মসূচি কয়টা পর্যন্ত চলবে এবং শেষটা কিভাবে হবে? না, এটা যতক্ষণ পর্যন্ত প্রশাসন এখানে আমাদেরকে রাখছে আমরা ততক্ষণ থাকবো। আমরা সার্বিকত যারা আমাদের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন বাহিনী রয়েছেন তারা সব জায়গায় আসছেন এখন। এটা তারা বাইরে পেট্রোলে আছেন। জি, থ্যাংক ইউ। জি, যেমনটি শুনছিলেন, আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো আছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু উল্লেখযোগ্যভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত আছে। জি, এই ছিল জাহাঙ্গীরনগর থেকে আমার সর্বশেষ পরিস্থিতি খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি শিবির সমর্থিত প্রার্থী কথা বলছেন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। এই বিষয়গুলো আসলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। তো যে বিষয়গুলো হয়েছে আমি মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে বিষয়গুলোকে সলভ করবেন এবং আমাদের ক্যাম্পাসে দীর্ঘ ৩৩ বছর পর যে একটি নির্বাচন হতে যাচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে সেটার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে। তো আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং
যদি আমরা এভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার পাই, আমরা মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি। আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, যদি সেটা শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন, তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় বরাবর জয় থাকতেই পারে। যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা হয়ে মেনে নিব। সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ তিনি কথা বলছেন। তিনি সাংবাদিকদের সাথে তিনি তার নিজস্ব ভোট প্রদান করে তিনি আসলে গণমাধ্যমের সাথে তিনি কথা বলছেন। নারীদের হলে 10টি হল মিলিয়ে 5780 জন শিক্ষার্থী আসলে ভোটার রয়েছেন। তো আসলে এই যে মোটামুটি 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবে, ভোট গ্রহণ চলতেছে অলরেডি। তো এখানে আপনি দেখেছেন যে কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত শেখ সাদি তিনি কথা বলেছেন এবং মোটামুটি শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে তিনিও আমরা শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যে মীর মোশাররফ হোসেন হল, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হল। এখানে এছাড়াও মোটামুটি আপনাদেরকে আমরা দেখাতে চাই যে এই যে ভোট কার্যক্রম চলতেছে, এখানে মোটামুটি এই কেন্দ্রে প্রায় 9টি বুথ রাখা হয়েছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং গণতান্ত্রিক যে চর্চা এই চর্চায় তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচন করতে পারে। এছাড়া আপনি দেখছেন যে যেখানে মোটামুটি দাপ্তরিক যে কার্যক্রম, শিক্ষার্থীদের দাপ্তরিক কার্যক্রমে সহায়তা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যারা দায়িত্বরত যারা কর্মকর্তা আছে তারা দাপ্তরিক কাজে আসলে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করছে। তো এখানে এখন পর্যন্ত আমাদেরকে অথরিটি জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 20%-এর মতো ভোট মোটামুটি কাস্ট হয়েছে। তো এটা ইভেন পিছনে এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি গণমাধ্যম কর্মী এখানে আছেন এবং হলের বাইরে দেখেছি যে হল এবং এই যে মীর মোশাররফ হোসেন হল কেন্দ্র এর বাইরে আসলে নিরাপত্তা বাহিনীরা তারা মোটামুটি নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি যেটি অভিযোগ এসেছে যে আসলে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যে সাবেক যে শিক্ষার্থী তাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে আজকের দিনে কোনোভাবে অ্যালাউ করা হচ্ছে না, কিন্তু তারপরে অভিযোগ এসেছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় সাবেক শিক্ষার্থীরা ঘোরাফেরা করছে। তো এটা নিয়ে আসলে শিবির ভিপি প্রার্থী তিনি জানিয়েছেন যে তিনি প্রশাসনকে অভিযোগ দিয়েছেন যে এই অবস্থার বিষয় অভিযোগ, কিন্তু প্রশাসন তারা ব্যবস্থা নেবে বলে আসলে জানিয়েছেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হলের সর্বশেষ পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে কথা বলছিল আমাদের সহকর্মী মিফতা গালিব। এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী শিমুল খানের কাছে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, ভোটের পরিবেশ কেমন দেখছেন? সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন আমাদের জানাবেন। সকাল 9টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলমান রয়েছে। আমি একটি কেন্দ্রে রয়েছি, সেখানে শুধুমাত্র নারী ভোটাররা ভোট প্রয়োগ করবেন। আমরা এর আগেও নারী ভোটারদের সাথে কথা বলেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে এই 33 বছর পর অনুষ্ঠিত হওয়া জাকসু নির্বাচন, সেই নির্বাচনে ভোট প্রদান করছেন। যদিও ভোটার উপস্থিতি খানিকটা কম রয়েছে সকালবেলা, তবে শিক্ষার্থীরা বলেছেন বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতি বাড়বে। আমি যদি একটু আমার সহকর্মীর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট প্রদানের জন্য প্রথমে এই একটি ডেস্ক রয়েছে, ডেস্কে তাদের মোবাইল ফোনটি রাখা হয় এবং তারপরেই শিক্ষার্থীরা আসলে লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছেন। আমরা যদি এখানে একজন এখন প্রার্থী রয়েছেন, নারী ভিপি প্রার্থী, আমি একটু তার কাছে চলে যাব। 33 বছর পরে আপনারা এই ভোটের আমেজ পেলেন, সব মিলিয়েই কেমন লাগছে? ভোটের পরিবেশ কেমন লাগছে একটু জানাবেন আমাদেরকে। 33 বছর পরে আমরা পেয়েছি, এটা সত্যি আমরা আনন্দিত। এটা আমি চাচ্ছি এটা যেন সবসময় কন্টিনিউ হয়, যেহেতু এক বছরের এটা মেয়াদি এবং আমি ভোট দিয়ে এসেছি। ভোটের পরিবেশ খুবই সুন্দর, বিশেষ করে আমাদের হলে 13 নং ছাত্রী হল, আমাদের খুবই সুন্দর পরিবেশ এবং তারা খুবই সচেষ্ট ভোট প্রদানেও ওরা খুব যারা ভোটাররা আছে তারা খুবই সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং যারা ভোট গ্রহণ করছে তারা সুষ্ঠুভাবে ভোট নিচ্ছে।
কোনো সংখ্যা দেখছেন কিনা কারণ আমরা একটি কিছু ডাকসু নির্বাচনের অভিযোগ পেয়েছিলাম, কিন্তু এখানে কোনো অভিযোগ আমাদের কাছে এখন আসে। আপনি একজন প্রার্থী হিসেবে কোনো অভিযোগ রয়েছে কিনা? না, আমার বর্তমানে এখানে কোনো অভিযোগ নেই। বিশেষ করে আমাদের হলে, আমি তো অন্যান্য জায়গায় এখনো যাইনি, আমি এখন আমাদের হলের কথা বলতেছি। আমাদের হলে যথেষ্ট ভালো পরিবেশ আছে এবং আমি মনে হয় আমি কোনো শঙ্কা করতে পারছি না যে ভোটের পরিবেশ পরবর্তীতে খারাপ হবে কিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সংসদীয় 4টি আসন থেকে একটি কমানোর প্রতিবাদে বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। সকালে সড়কে আগুন জ্বালিয়ে বেঞ্চ পেতে বাঁশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কে অন্তত 134টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা, যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের লম্বা সারি দেখা গেছে। এর ফলে ব্যবসায়ী ও চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা, এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন দাবি আদায়ে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করেছেন ট্রিলিয়ন গোল্ড লিমিটেড কোম্পানির শ্রমিকরা। সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরে অবস্থিত ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় আজ সকাল 7:30টায় দিনাজপুর রংপুর মহাসড়ক শ্রমিকরা অবরোধ করেন। ঘটনাস্থল নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। শ্রমিকদের দাবি, অকারণে শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন পরিশোধ, কর্মপরিবেশের উন্নয়ন এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করা সহ একাধিক দাবির কথা উঠে এসেছে। শ্রমিকদের এই আন্দোলনের কারণে দিনাজপুর রংপুর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হোল্ডিং কার্ড না নিলে স্কুলে ভর্তি হবে না, মিলবে না ইউনিয়নের সেবা, এমনকি বিয়েও দেওয়া যাবে না ছেলে মেয়েদের, এমন ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে হোল্ডিং স্মার্ট কার্ড এর নামে চলছে এই অনিয়ম। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে চলছে এমন কর্মকাণ্ড? রাইহান মিয়ার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে হোল্ডিং স্মার্ট কার্ডের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। প্রশাসনের অনুমোদনে জন উন্নয়ন শক্তি নামে একটি সংগঠনকে ট্যাক্স আদায় ও হোল্ডিং কার্ড বিতরণের দায়িত্ব দিলে শুরু হয় এই অনিয়ম। টিনের ঘর থেকে 100 টাকা আর পাকা ঘর থেকে দিতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। ইতিমধ্যে প্রায় 2000 বাসিন্দার কাছ থেকে আদায় করা হয়েছে কয়েক লাখ টাকা। টাকা না দেওয়া হইলে তাদের ইউনিয়ন পরিষদ কোনো সেবা পাবে না, মেয়ে পর্যন্ত বিয়ে দিতে পারবে না। মানে কঠিন করে আনছে টাকা, ইটা করে দেবো, ওরা করে দেবো, এটা না দিলে চলে না। এখানে যদি আইনের লোক এবং কি বড় লোক যদি পিছনে যদি না থাকে, এই সিলটা কোনো বাড়াইতে পারবে না। অনেকের অভিযোগ, টাকা না দিলে ভয় দেখাচ্ছেন বাচ্চাদের স্কুলে ভর্তি, সরকারি সেবা, মেয়েদের বিয়ে না হওয়ার। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ দেখা দিলে গত বৃহস্পতিবার টাকা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়ে এক যুবক। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। হোল্ডিং কার্ডকে কেন্দ্র করে এমন অনিয়মে উদ্বিগ্ন এলাকাবাসী। ট্যাক্সের রসিদ, এটা টাকা দিতেছে 100 করে টাকা দেয় যে একটা স্মার্ট কার্ড বানাই দেব। ওনাদের একজন ম্যানেজার আছে, সেই ম্যানেজার প্লাস হচ্ছে ইউনিয়ন পরিষদের যে বর্তমান যে প্রশাসক আছে হান্নান ভাই হচ্ছে এই কাজটা সে নিজে করাচ্ছে। অভিযুক্ত যুবকের দাবি, রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাকে নিয়োগ দিয়েছে। হান্নান স্যার উনি তো আমাদেরকে সবাইকে বলছে যে সবার সঙ্গে মিটিং করছে, মেম্বার ভাইস চেয়ারম্যান যারা ছিল সচিব সবার সঙ্গে এই বিষয়ে মিটিং করছে, মিটিং করে সবাই একটা মতামত দিচ্ছে যে না ঠিক আছে এই কাজটা করার লাগবে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ইউপি প্রশাসক। বিষয়টা সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদের যে মাসিক সমন্বয় সভা যারা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে, আর এটা স্থানীয় উদ্যোগ চাইলে পরিষদ নিজস্ব আইডিয়া থেকে গ্রহণ করতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, তাকে কিছু না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউপি প্রশাসক। এই এখতিয়ার বেসিক্যালি সংশ্লিষ্ট প্রশাসকেরই, তাদেরকে আমরা এই মুহূর্তে আসলে ফ্রড বলতে পারছি না, কারণ যেহেতু সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ, সে কর্তৃপক্ষ স্বীকার করেছে যে হ্যাঁ
আমরা তাদেরকে নিয়োগ করেছি এই উদ্দেশ্যে। সরকারি সেবার নামে গড়ে ওঠা এমন অনিয়মে চক্র ভেঙে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রসুলপুরের সাধারণ মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খাতা কলমে বরাদ্দের প্রায় কোটি টাকার কাজ সম্পূর্ণ দেখানো হলেও বাস্তবে নেই কোনো অস্তিত্ব। একটি মহল এসব টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে রহস্যজনক কারণে অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। 10 ইউনিয়ন ও পৌরসভা নিয়ে গঠিত দিনাজপুরের অন্যতম বৃহৎ উপজেলা পার্বতীপুর। শিক্ষা অফিসারের নেতৃত্বে 7 জন সহকারী শিক্ষা অফিসারের অধীনে পরিচালিত হয়ে আসছে উপজেলার 206টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাস্টার অনুযায়ী 7টি ভাগে বিভক্ত করা হয় এসব প্রতিষ্ঠান। তবে দেখভালের দায়িত্বে থাকে এসব সহকারী শিক্ষা অফিসারদের পর্যাপ্ত তদারকির অভাবে প্রতিনিয়তই বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কারের লক্ষ্যে 2024-25 অর্থবছরে 2 ধাপে স্লিপের জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় কোটি টাকা। এর মধ্যে দ্বিতীয় ধাপে বরাদ্দ দেখানো হয়েছে 28,19,061 টাকা। চলতি বছর জুনের মধ্যে এসব টাকার কাজ শেষ করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। খাতা কলমে সকল কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবায়ন না করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানরা। সেই সাথে সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিককে ম্যানেজারও চেষ্টা করেন অভিযুক্তরা। টোটালি কাজটা জুনের মধ্যেই শেষ করার কথা, পারিপার্শ্বিক অবস্থার কারণে একটা কাজ আমরা শেষ করতে পারিনি। 50,000 টাকা কই আমি এখন করে স্বাক্ষর করেনি। নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী কাজ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী তারা কাজ করে এবং এই কাজটা সার্বক্ষণিক 7 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং আমি নিজে দেখাশোনা করে থাকি। এরপরে যদি কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষক কাজে গাফিলতি করে বা কাজ না করে বা কাজ কম করে, এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। বরাদ্দের টাকা এগুলো খাতে ব্যবহার করা হয়েছে, এখন আমরা এগুলো বিভাগের সমন্বয় করা হয়েছে, পাঠানো হয়েছে। আমরা সহযোগী পরিবেশনে যদি এগুলো ব্যর্থ দিচ্ছি তাহলে দীর্ঘভাবে ব্যবস্থা গ্রহণ করা। আব্দুল্লাহ আল মামুন, মাই টিভি, পার্বতীপুর। দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতে সাংবাদিককে টার্গেট করা হয়েছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মামলার পরে কোনো তদন্ত ছাড়া যদি ওয়ারেন্ট ব্যবহার করা হয় তাহলে আমরা এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা সংবাদ কর্মী তাদের কোনো কাজ করব না। এই দাবি নিয়ে বলতে চাই, অনতিবিলম্বে সাগর চৌধুরীর মামলা প্রত্যাহার করতে হবে। এবার গ্রাম বাংলার খবর। গাইবান্ধা জেলার সদরে ব্রহ্মপুত্র নদের কুন্দেরপাড়া ওয়ান স্টপ নাগরিক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ এই সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম, সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষম কুমার দাস সহ জেলা উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ান স্টপ সেবা কেন্দ্রের স্বাস্থ্য, ভূমি, কৃষি, প্রাণী সম্পদ সহ সকল ধরনের নাগরিক সেবা মিলবে। পারিবারিক বিরোধের জেরে নরসিংদীর শিবপুর উপজেলায় 2 ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে বলে শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন জানান। নিহতরা হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ ও রানা। এ সময় তাদের মা শামীমা আক্তার আহত হয়েছেন। ঘটনার পর থেকে সোহাগের চাচা মামুন, তার ছেলে দিদার ও বিদ্যুৎ পলাতক রয়েছে।
করেছেন। শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে উড়াল গ্যাসের ব্যবহার বন্ধ করার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে বাসাবাড়ি ও ফ্যাক্টরিতে অবৈধ গ্যাসের পাইপলাইন উচ্ছেদের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উড়াল গ্যাস ব্যবহার কাজে ব্যবহৃত অবৈধভাবে স্থাপিত 50টি গ্যাস উত্তোলন ড্রাম জব্দ করা হয়। এছাড়াও 2 শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক ফায়ার সেফটি মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দুর্নীতির অভিযোগে ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াদ হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে এই কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেন ভোলার বেধুরিয়ার স্পিড বোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা। এর আগে ঢাকা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপসচিব ভোলার আসার খবরে দুপুর থেকে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভোলা জেলা ও ভেদুরিয়া স্পিড বোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা। পরে তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র 120 টাকা খরচে পটুয়াখালীতে 21 জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। বুধবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের ফলাফল ঘোষণা করেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ। এবছর পটুয়াখালী 21 জনের বিপরীতে আবেদন করেন 1804 জন। এর মধ্যে 7টি ইভেন্টে 240 জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হলো। গত 1 জুলাই আবেদন শুরু হয়। আবেদনের শেষ তারিখ ছিল 24 জুলাই। জুলাই গণজাগরণ 2024 স্মরণে যশোরের খাজুরাতে সরকারি শহীদ সিরাজউদ্দিন হোসেন মহাবিদ্যালয়ে দিনব্যাপী আন্তঃবিভাগীয় ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ ক্যাম্পাসে ফুটবল ম্যাচ পরিচালিত হয়। খেলায় সমাজ বিজ্ঞান বিভাগ একাদশ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী একাদশকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। টুর্নামেন্ট শেষে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মীর কাসেম প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।